মানে মাসির হাতে সাতটা খেয়ে মনে হয় এবার পৃথিবীতে আসবে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে আজকের ভার্মিসেলি দিয়ে করবো একটু উপমা। দেখতে অনেকটা চাউমিনের মতো জানেন, কিন্তু খেতে খুব ভালো হয়। নিয়ে এসেছি একটা প্যাকেট, সে পড়ে আছে, আর করা হয়নি। দিদি ঘুম থেকে উঠে চলে গেছে হাঁটতে। আমাদের এই কমিউনিটির চারপাশটা না ওর হাঁটতে ভারী ভালো লাগে, তাই বললো আমাকে 15 মিনিট দে, একটু হেঁটে তাড়াতাড়ি চলে আসি। এই যে কাটা সবজিগুলো কেনা ছিল, সেটাই একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্রোজেন শাকসবজি এমনিতেও আমি খুব কম ব্যবহার করি। এই যে একটা প্যাকেট মিক্স সবজি পড়েছিল, তাই ভাবলাম সেটা দিয়ে ভার্মিসেলি উপমাটা করে নিই। গাছে কারি পাতা দিয়ে দিলাম একটু তেলের মাঝে, ভালো করে নেড়ে সেদ্ধ করা ভার্মিসেলিটা দিয়ে দেবো। আমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ডেলিভারি যে কোনো সময় হয়ে যেতে পারে, তাই দিদিকে তড়ি ঘড়ি করে আনিয়ে নিলাম। দিদিকে ডাকার আমার একটাই কারণ ছিল জানেন, বাচ্চাটা হয়ে গেলে তো কষ্ট করে না হয় তাকে মানুষ করে নিলাম, কিন্তু ওই যে আমার আরেকটা যে ছানা আছে মিঠি, তাকে কে দেখবে বলুন তো? হসপিটালে আবার নিয়ম আছে, ডেলিভারির সময় বা ডেলিভারি আগে অবধি বাচ্চাকে একদম অ্যালাউ করবে না। ডেলিভারি হয়ে গেলে, বাচ্চাটা হয়ে গেলে তখনই বাচ্চাকে অ্যালাউ করবে। ভাবুন তো, ওই ডেলিভারি আগে অবধি কোথায় আবার মেয়েটাকে রাখবো? সেই বলে দিদিকে বললাম, তুই যে করে হোক তুই আমার কাছে আয়। ও থেকে গেলে জানেন তো আমি একদম নিশ্চিন্ত, রান্না বান্না করে মেয়েকে খাইয়ে ও সব কিছু করে দিতে পারে। ওই যে রক্তের টান, দিদি তো, তাই জন্য সব পারে। তাই যে ও এসেছে একটু আগে, বলে দিচ্ছি কোথায় কি মশলাপাতি কি সব আছে সব জানিয়ে রাখছি। যদি বা অনিন্দ আসা যাওয়া করবে, তাই কোনো কিছু দরকার হলে অ্যাটলিস্ট ওর বাবাকে বলতে পারবে। কিন্তু যে ব্যাপারে একদম আমরা নিশ্চিন্ত হলাম সেটা হচ্ছে মিঠিকে নিয়ে। ওকে খাওয়ানো, পড়ানো, ওকে দেখা, ওটাই তো সব থেকে বড় জিনিস। বাকি কাজ তো আমি ওর বাবা মিলে করে নিতে পারবো। এই যে ভার্মিসেলিটা হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এসেছি। ডিম সেদ্ধ করেছি, চা করেছি। আমার দিদি আবার চা খায় না, তার জন্য আবার ফল রেখেছি। যাকে ও হেঁটে আসুক, আমরা ততক্ষণে খেয়ে নিই। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রত্যেক সপ্তাহে এখন একবার করে যেতে হবে। যদি বা হাতে আর সময় নেই, তাও ডাক্তারদের নিয়মে প্রত্যেক সপ্তাহে করে একবার করে হলেও ভিজিট করতে হবে। ভালো করে ওনারা দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভার্মিসেলি উপমা মানে তোমার সিমাইয়ের উপমা। হ্যাঁ, খুব কম করা হয় অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে এই উপমাটা। মানে অ্যাকচুয়ালি আমরা ছোটো থেকে ওরকমভাবে খাইনি, মা সবসময় পায়েসই করতো, খেতাম, ভালো লাগে, খুব হালকা। এটা অলরেডি রোস্টেড ছিল বলে আমি রোস্ট করিনি, এটাকে অনেকে হালকা তেলে বা হালকা ঘিতে একটু রোস্ট করে নেয়। যদি আপনাদের মনে হয় একটু রোস্টেড করলে ভালো লাগবে বা হালকা একটু কালচে বাদামি কালার আসলে ভালো লাগবে, আপনারা আগে রোস্ট করে নেবেন। খুব ভালো খেতে। আর আমার এই 9 মাসের প্রেগনেন্সিতে আমি এটা প্রথম খাচ্ছি। আর আমার এখন অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার লাস্ট আল্ট্রাসাউন্ড হবে আজকে, হয়ে গেছে শুক্রবার, মানে আর 3 দিন আর 4 দিন বাকি অ্যাকচুয়ালি দেখতে গেলে ডেলিভারি ডেট হিসেবে। তো জানাবো, আপনাদেরকে আপডেট দেবো। আমার 9টা 9:30 অ্যাপয়েন্টমেন্ট। আমার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওই যে দিদির হাঁটাও হয়ে গেল, ভারী ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম তুই খেয়ে নে, আমরা এবার বেরিয়ে পড়ি। আজ আমার 37 উইক্সের অ্যাপয়েন্টমেন্ট। আমি প্রচুর চেষ্টা করছি মনের জোরে ঠিক থাকার, বাট শেষের দিকটা না মানে যেটাকে বলে ইম্পসিবল। পায়ের পেন বেড়ে গেছে, বসছি যখন ভালো লাগছে, আর এদিকে বেশি বসে পড়লে পা ফার ব্যথা, মানে এক্সট্রিম, মানে রীতিমতো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, এত কষ্ট হচ্ছে মানে মানে কি বলবো। তো লাস্ট 2 উইকস এখনো বাকি, স্টিল 15 ডেজ। বাট আমার না কালকে রাতের বেলা শোয়ার সময় হালকা পেন হচ্ছিল, পেন ইন দ্য সেন্স লেবার পেন যেটাকে বলে। লাস্ট 3 উইকস আমার হরিবেল যাচ্ছে, মানে আমার একদম ভালো লাগছে না যে আমি টাইমটা কি করে ক্রস করবো। অনিন্দ আমাকে ছেড়ে দিয়ে গেছে, আমি বললাম যে আজকে আমি পারবো না হাঁটতে, পুরো এতটা ছেড়ে দাও, তুমি গাড়ি পার্ক করে আসো। মানে এবার মনে হচ্ছে না বাচ্চাটা হয়ে যাবে, মানে এক্সট্রিম এক্সস্টেড লাগছে। মানে রীতিমতো মিঠি স্কুল যাচ্ছে, আমি তাড়াতাড়ি টিফিন রেডি করতে পারছি না, ওকে রেডি করতে পারছি না। মানে এই টাইমটা ওভার না হলে না, যতক্ষণ আমি ঠিক হচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ন হওয়াটা অ্যাকচুয়ালি খুব কষ্টের। একটু তো এক্সপিরিয়েন্স আছে, মিঠিকে বড় করেছি, তো বাচ্চা হওয়ার পর জানি অনেক স্ট্রাগল আসবে, বাট শরীরটা এখন এমন সিচুয়েশনে যাচ্ছে না, পেন বেড়েই চলেছে রীতিমতো। তো আজকে ডাক্তার কী বলছে অবশ্যই জানাবো। বাস হোপ ফর দ্য বেস্ট, আপনারা প্রে করবেন সব যেন ভালো মতো হয়।
আমার বেবিটা যেন ভালো মতো করে আমি সুস্থভাবে জন্মদিনে ঘরে নিয়ে যেতে পারি। চেক হলো তো বলছে যে ওটা কন্ট্রাকশন মানে লেবার পেনই, বাট এখনও পর্যন্ত মানে আমার ডায়ালেশন 2। তো বলছে যে যখনও পেন উঠতে পারে, বাট এখনও ইটস নট দ্য পারফেক্ট টাইম টু ডেলিভার। এখনও ন্যাচারাল লেবার পেনের জন্যই ওয়েট করতে হবে। তো থিং ইজ আমার এখন ওয়েট হয়ে গেছে 186 LV, মানে 82 না 83 না 84 কেজি কিছু একটা হবে। এক্সট্রিম ওয়েট বেড়ে গেছে, এটা হয় শেষের দিকে, উইচ ইজ গুড। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি এখন হাঁটতে পারছি ভালো করে, পেন বেড়ে যাচ্ছে, মানে পায়ের পেন বেড়ে যাচ্ছে, প্রেশার যেহেতু পড়ছে, কারণ প্রেশারটা তো আমাদের সাধারণত মেরুদণ্ডের উপর পড়ে বেশি, সেই থেকে শুরু হয় পা হাঁটু এইগুলো ব্যথা। তো আমার এখন ওটাই এখন প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম। আর হাঁটাচলা না করতে পারলে ভালো করে এত কষ্ট হয়। ঘরে একটা বাচ্চা আছে, ওকে স্যাক্রিফাইসটা করতে এটা আমার খুব খারাপ লাগে, বাট স্টিল আমি মা, আমাকে করতেই হবে মনের জোর নিয়ে, যেটা সবাই করে। অ্যাপয়েন্টমেন্ট ছিল 9:30, 9:45। ও 9:45, 9:30 আসতে হয়। চলো, এরপরে আর আমি চেক আপে আসতে চাই না, এবার চাই ডেলিভারিটা হয়ে যাক। আর পেশেন্স নেই, খুব কষ্ট শেষের দিকটা। সত্যি বলছি, এতদিন মনের জন্য সবকিছু করে নিল, এই শেষের দিকটা ভারী কষ্ট হচ্ছে জানেন। না রাতে ঘুমোতে পারি, না ভালো করে বসতে পারছি, না হাঁটতে পারছি, কোনো দিকেই যেন শান্তি নেই। বলেছি বাবা অনেক হয়ে গেছে, তুই এবার পৃথিবীর আলো দেখ, চলে আয়, কিন্তু তার আর আসার নাম নেই। সে মনে হয় একেবারে টাইমেই আসবে। অনেকে আমাদের যারা এক্সপিরিয়েন্স দিদিরা, যাদের সেকেন্ড বাচ্চা রয়েছে, তারা একটা কথাই বলেছিলেন, মমিতা দেখবি তোর সেকেন্ড বাচ্চাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সেটা খুব স্বাভাবিক। আর সেই কথা মাথায় রেখে দিদিকে তাড়াতাড়ি আনিয়ে নিলাম, কিন্তু তার আর আসার টাইম হচ্ছে না। 1.5 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত ভাবুন কবে যে ডেলিভারি হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাকে কিন্তু ডক্টর বলেছিলেন বেবি অলরেডি ডেলিভার হওয়ার সময় হয়ে গেছে। তাই ডাক্তারবাবু বললেন আপনি যদি ন্যাচারাল পেনের জন্য ওয়েট না করতে চান, তাহলে কিন্তু আমরা লেবার ইনডিউস করে ডেলিভারি করে দিতে পারি। এটা সম্পূর্ণ আপনার মতামত। তাই ভাবলাম এতদিন যখন সেই ওয়েট করে গেলাম, এত অপেক্ষার পরে আর কি, একটু ওয়েটই করে যাই। দিদি ওর বাবার সাথে ডিসকাস করে তাই আমরা ভাবলাম ন্যাচারাল পেনটা হলে তখনই না হয় ডাক্তারবাবুকে বলবো। ব্যাস সব কথা টথা বলে আবার চলে এলাম বাড়িতে। কিন্তু দিদি বলল সুযোগ যখন আছে এটা কি করে হাতছাড়া করি বল, চল তোকে আমার নিজের হাতে যতটুকু সময় রান্না করে আজকে স্বাদ দিয়ে দিই। যদি বা স্বাদ পাওয়ার কথা ছিল না, কারণ বাচ্চা তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেটাই ভেবে রেখেছিলাম। যাকে সে হয়তো ভেবেছে মাসির হাতে খেয়ে তবে পৃথিবীতে আসবে। এই যে গাছে কয়েকটা লঙ্কা শাকসবজি হয়েছিল, সেইগুলোই তুলে নিল। ব্যাস সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে আমাদের রান্না হবে ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন, বললি তাই তো? তোর এইটাই রেসিপি তো? গাছে চিলি চিকেন করেছি, ক্যাপসিকাম তো চিলি চিকেনে দেয়। কড়াই চিকেন হবে, আর হচ্ছে যে এটা হবে হচ্ছে যে পটল ভাজা তার সাথে। কোনটা? এই কাজটা করা হয়নি কবে থেকে? কেন? ফল অনেক আছে, তুই কর। তাহলে তোকে দুধ বের করতে হবে, একটু ফোটাতে হবে, রান্না খাওয়া হয়ে গেল। তাহলে ওইটা কবে থেকে কেনা হয়ে গেছে? হ্যাঁ ম্যাঙ্গো কাস্টার্ড করা হয়। হজম হচ্ছে না ভাই, হজম হচ্ছে না। জল চেঞ্জ হয়ে গেছে টেক্সাস থেকে। বাবারি তো পেটে জায়গা নেই না, তুই হাঁট এই ঘরের মধ্যে, এখান থেকে পুরো এরকম সোজা হাঁট। এইখানে স্টেট টু স্টেট কিন্তু জলের আবার ভ্যারি করে। দিদি যেহেতু টেক্সাসে থাকে, হঠাৎ করে জলটা চেঞ্জ, তাই বলছে পেটটা না সকাল থেকে বড্ড ভারী ভারী লাগছে। ব্যাস ও তার নিজের কাজে নেমে পড়েছে। রান্না বান্না কিন্তু ভালো ভারী করে। দিদি বরাবরই না ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াতে খুব ভালোবাসে। যখন টেক্সাসে গিয়েছিলাম দারুণ চিকেন বানায় জানেন। যাকে ও রান্না করছে করুক, আমি এই যে হাত পা ছাড়া নিশ্চিন্ত যে দিদি রান্না করবে, আমি খাবো। আমরা মা আমি ওয়েট করছি, দিদি আর ওর বাবা মোটামুটি রেডি হচ্ছে, হয়ে গেছে। পুজো দিয়ে দিল, অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো এখন হাঁসফাঁস করি, শাড়িটারি পরতে পারি না, বাট যেহেতু ঘরের মধ্যে এটা একটা সুবিধে। দিদির হাতে আমার স্বাদটা লেখা ছিল, তাই আমার হয়ে গেল, মানে হবে। এবার আপনাদেরকে দেখাবো কি কি অ্যাকচুয়ালি রান্না করেছে। আর সব থেকে বড় জিনিস সাদা গুজোর ব্যাপার হচ্ছে মিঠি একদম রেডি। এই যে সে টিকলি পরেছে, দেখা টিকলি পিকলি পরে ও সাজে, খুব সাজতে ভালোবাসে।
সেইবারে খাবো। আজকে শনিবার, মানে এতক্ষণে হচ্ছে যে মানে সবার মুখে যা শুনেছিলাম যে তাড়াতাড়ি করে মানে হয়ে যায়, কখনো কখনো এক সপ্তাহ আগে হয়ে যায়, আমার এখনো সময় আসেনি। এই যে একদম সেজে গুজে চলে এসেছে, একদম যা আছে আমি বলেছি যা পরে আছে সব পরে চলে যায়। এখন তো বাড়ির আর্ধেক কিছু জানে না। এই তো ব্যাস, তোর জুয়েলারি দেখ, জুয়েলারি বক্স নিয়ে চলে এসেছে, তুই এখান থেকে সব পরে নে না, ওটা খুলতে হবে। এই তো চল বাইরে একটু ফটো তুলে নি। তুই একটা ক্লাচার লাগিয়ে নে না, ক্লিপ লাগিয়ে নে। আরে সবারই চুল ভিজে, মিঠিরও চুল ভিজে। দিদি আমাকে সুন্দর এই তাঁতের শাড়িটা দিয়েছে, তাই বললো তুই পরে নিতে একটু কষ্ট করে, একটু খাইয়ে দিই। এই যে ও যা পেরেছে তাই পরে এসেছে। বলেছি উপরে শাড়ি আছে পরে আয়, কিন্তু ওর ব্যাপার না, রান্না টান্না করে অনেকটা হাঁপিয়ে গেছে। বললো থাক না, এই স্কার্টটা পরেছি তাই দিয়ে তোকে সাথ দিয়ে দিই। বাইরে একটা প্রজাপতি এসছি, সেটা নিয়েই মিঠি ভারী খুশি। বললাম মিঠি তোর বিয়ে হবে রে। বিয়ে মানে তো কিছু জানে না, সেটা বললো মামি বিয়েটা আবার কি। আমরা মোটামুটি রেডি, শাড়ি তো নয়, আমি আর পরতেই পাচ্ছি না, কিন্তু যাই হোক আজকের বেশ রিচুয়ালসটা হবে। এর হাতে সাতটা পাবো ওটা ভাবিনি, কিন্তু মনে হচ্ছে মাসির হাতে সাত নিয়েই মনে হয় সাতটা কমপ্লিট হবে অ্যাকচুয়ালি। তো এটা অষ্টম পর্ব না নবম পর্ব সাত হবে জানি না ঠিক, মানে ভিডিওগুলো আস্তে আস্তে করে যখন এডিট করবো তখনই ঠিক বুঝতে পারবো, আপনারা দেখেওছেন। আর চলে এসো গো, আমরা একটু ফটো তুলে নিই, ফটো তুলে একেবারে বসবো। আর মিঠি এই যে বাটারফ্লাই নিয়ে খুব ব্যস্ত, এই ঘরে ঢুকে যাবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, শুরু হবে এবার আমাদের সাথে পড়বো। বাড়িতে হচ্ছে একটু বেলা হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটাই হচ্ছে, হ্যাঁ এটাই আমার আলটিমেট অ্যাকচুয়ালি লাস্ট স্বাদ। আমি প্রত্যেকবারে ভাবি এটাই আমার লাস্ট বলে বলে অ্যাকচুয়ালি যাই হোক ভাগ্যের লিখন আমার ভাগ্যে ছিল, তাই এটা হচ্ছে। ভালো লাগছে বেশ। দিদি খুব সুন্দর রানী কালারের শাড়িটা আমাকে দিয়েছে, এই শাড়িটা আমি পরে নিয়েছি আর ও সাজিয়েও দিয়েছে। এবার আমরা সাজের পর্ব শুরু করবো। আর কিছু না, আজকের ওয়েদারটা হালকা বেশ ভালো, তাই জন্য বললাম সব বাইরে বেরিয়ে একটু ভিডিও করবো। চলো চলো তাহলে। আমি একটা কথা সবসময় ভাবি, আশা করিনি বলে না ভগবান আমাকে অনেক কিছু দিয়ে দিল। কখনো ভাবিনি দিদির হাতে স্বাদ পাবো, জানেন। দিদি এসেছে আমার বাচ্চা ডেলিভারির জন্য, কিন্তু আমার বাচ্চাটা যে এখন হবে না, দিদির হাতে স্বাদ পাবো, কে ভেবেছে বলুন। এই যে দুই বোন একটু ফটো তুলে নিলাম। দিদি বললো চল, এবার অনেক বেলা হয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে, তোকে আগে আশীর্বাদটা করে দিই ভালো করে, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। এই যে দেখুন দিদি কত কিছু করেছে। দেশে আলাদা ব্যাপার, কিন্তু বিদেশে ভাই বোন দিদি থাকা যে কত বড় জিনিস না, সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দিদি আশীর্বাদ পর্বটা শুরু করে দিয়েছে। বাড়িতে সেটা মামার কাছে, কিন্তু আমিও কোনো বন্ধু বান্ধব থেকে সেটা পাওয়ার সৌভাগ্য হয়নি, আর আমি কোনোদিন কাউকে দিইনি, এটা বলতে পারো ফার্স্ট। আচ্ছা আরেকটা বলে দিই যে যারা যারা আমার ব্লগের নতুন দর্শক, যারা এখনো পর্যন্ত রিলেশনটা জানেন না, একটু বলে দিই, বড়দি আমার নিজের দিদি, আমরা 3 বোন 1 ভাই, তো আমরা 3 বোনই ইউএসএ তে থাকি। বড়দি আর আমার ছোট বোনটা ওরা একই জায়গায় থাকে, টেক্সাস, আপনারা অনেক শুনেছেন হয়তো, দাদাসেই থাকে, একটু ডিস্টেন্স আছে 45 মিনিটস, বাট আপাতত ছোট বোন ইন্ডিয়ায়, ওরও বাচ্চাটা হয়েছে 1 বছর, তো ও এখন ইন্ডিয়ায় আছে, মানে দেশে আছে। তো বড়দি লাকিলি অ্যাকচুয়ালি এসেছে আমার বাচ্চাটার জন্য, মানে আমার ডেলিভারি টাইম না খুব এগিয়ে এসছে। তো আমাকে সব বন্ধুরা সাজেস্ট করেছিল যে অনেক সময় 10 দিন আগে বা 12 দিন আগে হয়ে যায়, তো আমি ওকে বলেছিলাম আমি কোনো রিস্ক নেবো না, তুই চলে আয়, কারণ মা বাবা আসতে পারবে না, আর সবাই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মাসি থাকলেই অনেক কিছু, ওকে অ্যাটলিস্ট টেক কেয়ার করতে পারবে আমি যখন হসপিটালে ভর্তি থাকবো। কিন্তু এই যে 7 পদ হবে এইসব কিচ্ছু প্ল্যান ছিল না, হয়ে গেল। তোর হাতে 7টা মানে মাসির হাতে 7টা খেয়ে মনে হয় এবার পৃথিবীতে আসবে, বুঝেছিস? আচ্ছা আমি খাবারগুলো সব বলে দিয়েছি, বিদেশে থাকার জন্য কিন্তু আমি স্বাদ দিতে পারিনি, বা আমি স্বাদের কোনো প্রোগ্রামে যেতে পারিনি, কারণ আমাদের বয়সে সবার বাচ্চা বড় হয়ে গেছে। তুই সত্যি মানে তুই তো আগে ছিলি, আগে যখন ছিলি ডিসিতে সব বাচ্চা বড় হয়ে গেছে, ও ডিসিতে থাকতো, বাচ্চা হয়েও গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, বাস। তাহলে আমার এটা পাওনা ছিল, আমার হয়ে গেল, কিন্তু এটা 8 না 9 নম্বর, এটা আমার স্বাদের পর্ব, এটা আমার এখন মনে পড়ছে না। সত্যি বলছি, কেউ একজন আমার সাবস্ক্রাইবার লিখেছিলেন, মমিতা তোমার স্বাদের পর্ব তো পুরো আইবুড়ো ভাতের মতো অনুষ্ঠানের মতো হয়ে যাচ্ছে,
সত্যি বিশ্বাস করুন, আমি যে এত স্বাদ পাবো, এত মানুষের ভালোবাসা পাবো কখন ভাবিনি। তার সাথে আমার বড়দির হাতেও স্বাদ পাওয়া হয়ে গেল। এই ছোট ছোট আনন্দগুলোই জীবনে অনেক একদিন বড় হয়ে ওঠে। আজকে ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই স্বাদের পর্বের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার আবার অনুরোধ রইল। লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। দিদিকে বললাম, তুই ড্রেস ছেড়ে তাড়াতাড়ি সব রেডি কর, আমি তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে আসছি। এই শাড়ি পরে খাওয়া আমার পক্ষে এখন ভারী অসম্ভব। ম্যাডামও চেঞ্জ করে নিয়েছে। দিদির হাতে রান্নাগুলো আজকের আয়েশ করে খাবো। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। শান্তি, ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি, খাবো একটু শান্তি করে, মানে একদমই শেষের দিকে শাড়ি পরে থাকতে পারি না। তো সবাই আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ঘরের ড্রেস পরে আরাম করে বসবো। এই যে মিঠি কোথায়, ওইটা সাজানো আছে, ওইটা বসবে। চল চল চল, মিঠির কিন্তু ওটা ঝাল ছাড়া, বুঝেছিস? চল খেতে বসে যাই।